নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। শিশুদের মাতৃদুগ্ধ পান করানো ও তাদের মনোরঞ্জনের জন্য সুসজ্জিত খেলাঘরের উদ্বোধন হলো বিডিও অফিসে। উদ্বোধন করলেন জেলা শাসক শামা পারভিন। একদিকে শহরে তো অন্যদিকে তিস্তা পারে ঘুরলো উল্টো রথের চাকা, ভক্তরা টানলো রথের দড়ি। অসাধু সবজি ব্যবসায়ীকে নোটিশ দেওয়ার নির্দেশ জেলা শাসকের। আনাজপাতির দাম খতিয়ে দেখতে এবার জলপাইগুড়ি বাজারে সরেজমিনে তদন্তে জেলা শাসক শামা পারভিন। সোমবার বেলা 12টা নাগাদ টিম নিয়ে আচমকায় জলপাইগুড়িতে থাকা সবজির পাইকারি বাজার দিনবাজারে চলে যান তিনি। দ্রব্যমূল্য খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। এদিন এক ব্যবসায়ী কাঁচা মালের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন তিনি। আপনারা 40 টাকা নিয়ে 50 টাকা বিক্রি করছেন। হ্যাঁ না, বাস্তা আমার কি আছে? একটু আপনাদেরকে 10 টাকা কেন করছেন? 5 টাকা ঠিক আছে, 5 টাকা 6 টাকা 5 টাকা একই করুন। না না না, আপনি 40 থেকে কিনছেন তাহলে 45 করুন, কিন্তু 10 টাকা কেন এটা করছেন? তো নিজে একটু ভাবতে হবে। আপনি দেখেন, আপনি বলেন, আমি আপনার সামনে বলতেছি বস্তা 5 টাকা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 10 টাকা না, 10 টাকা না। কত কিলো? 40 টাকা কিনেছেন বলছেন। 42 হ্যাঁ, এখন একটু খালি খোঁজ করবেন তো। এখন একটু আগে আমি হোলসেলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, হোলসেলে আপনি সব কথা চলে যাবে। লোকজন আমাকে কমপ্লেন করেছে কি 40 টাকা 50 টাকা আপনারা বিক্রি করছেন। এখানে আমরা এখান থেকে সবাই বললো আলু কত টাকা বিক্রি করছেন আপনি? তবে 25, ওখানে বল 26, 27, 27 সবগুলো কিন্তু আপনারা বেশি করছেন। কালকে ওই দিক থেকে কত টাকা? 30 টাকা 30 টাকা নিয়েছে। হ্যালো, কম করে নেই। এর আগে দাম বেশি ছিল আর ওই দিন আমি 30 টাকা, এখন কমেছে মানে আগে থেকে কম হয়েছে। আগে যখন আমাদের বাইরে ছিল রেট 40 টাকা ছিল, এখন কম হয়ে অ্যারাউন্ড 30 টাকা হয়েছে। তো আমরা আজকে দেখতে এসেছি কি কিরকম কোথায় কি মানে গাফিলতি হচ্ছে। তো দেখা যাচ্ছে কি হোলসেল লেভেলে কিছু প্রবলেম আছে। এটা নিয়ে আমরা যেটা আইনগত অ্যাকশন আছে ওটা আমরা নেব। এছাড়া কিন্তু আমরা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পদক্ষেপে আমরা আজকে থেকেই মোবাইল সুফল বাংলা স্টার্ট করেছি। অ্যারাউন্ড কত আছে? 20 মোবাইল নাম্বার এখন স্টার্ট করেছি। টোটাল 30 মতন আমরা যাব, জেলা জুড়ে যাবে, ডিফারেন্ট জায়গাতে যাবে। ময়নাগুড়ি, ধূপগুড়ি, সদরে যাবে। আজকে এখানে একটা আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া আমরা আলু ব্যবসায়ী সমিতি আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে 28 টাকা স্টার্ট করেছে। এখানে কাল থেকে স্টার্ট হবে, আবার ময়নাগুড়ি মাটিলিতে স্টার্ট হয়ে গেছে। তো বাজার এলাকায় থাকবে ভ্যানগুলো, মোবাইল ভ্যান। এটা হ্যাঁ, যেখানে তার সোজার কি যেখান থেকে পাবলিক আসে ওরা যেখান থেকে স্টার্ট হবে। আমরা চেষ্টা করবো বাজার মুখেই আমরা এরকম স্টল লাগাই, তাহলে পাবলিক মূল রেট পাবে। আলু আছে, পেঁয়াজ আছে। আমার আলু রেট আছে 28 और পেঁয়াজ আছে আমার কত 38। আলু আমাদের 28 और পেঁয়াজ হবে 38। আমাদের এই টাকা আমরা বাজারটা একটু মানে কমবে, অবশ্যই কমবে। কাগজপত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে, আমরা অ্যাকশন নেব। এখানে আমরা ডিবিকে বলে যেটা আমাদের আছে এটা আমরা অ্যাকশন নেব। শিশুদের মাতৃদুগ্ধ পান করানো ও মনোরঞ্জনের জন্য সুসজ্জিত খেলাঘরের উদ্বোধন হলো বিডিও অফিসে। এখানে মূলত যেসব মায়েরা ছোট শিশুদের নিয়ে দপ্তরে কোনো কাজে আসেন তাদের মাতৃদুগ্ধ পান করানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভিন্ন সচেতনতামূলক ছবি ও বার্তা লেখা রয়েছে প্রতিটি দেওয়ালে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই খেলাঘরের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা। নতুন এই ঘরে নিজের শিশুদের স্তন্যপান করাতে পারবেন মায়েরা। পাশাপাশি শিশুরা খেলাধুলার মাধ্যমে যাতে এখানে মনোরঞ্জন করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। বিডিও অফিসে এমন একটি ঘরের উদ্বোধন হওয়ায় খুব খুশি শহরের মহিলারা। আমাদের বিডিও সাহেব আছেন এখানে, এটা সদর ব্লকে আমি এসেছি এখানে। তো বিডিও সদর আমাদের মিস্টার মেহির উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এখানে যারা কাজ করতে আসে, যারা আমাদের মহিলা কর্মী আছে, তাদের জন্য তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য এখানে প্রেস করেছেন।
যারা ছোটা বাচ্চা থাকে ওদেরকে এখানে নিয়ে আসতে পারে, একটা জায়গা থাকবে। অ্যাজ আ মাদার আমিও ফিল করি কি এটা খুবই নিড আছে। যখন আমরা বাচ্চাকে বাড়িতে ছেড়ে আসি খুবই মন লেগে থাকে কী এরকম বাচ্চা থাকবে। তো এখানে থাকলে মার চোখের সামনে মা কাজও করতে পারবে, আর এখানে বাচ্চাকে একটু ভালো একটু সুন্দর একটু এনভায়রনমেন্টও পেতে পারে। আর শুধু মহিলা কর্মী ছাড়া এখানে যারা ভিজিটার্স থাকবে ওদের জন্য আমরা এটা ইউজ করবো। যারা এখানে ভিজিটার্স আসে, বিডিও অফিসে একবার আসে, বাচ্চাকে নিয়ে আসে একটু বিরক্ত হয়ে, তাহলে এখানে বাচ্চাকে রেখে এখানে ওরা ভালো করে যেটা কাজ আছে দেখভালের জন্য লোক থাকবে, বাচ্চাটাকে রেখে যে দেখভাল করা। এখানে একটা আয়া থাকবে, আয়া। এখানে একটা রুম আছে যেটা ব্রেস্ট ফিডিং কর্নারও আছে, মানে একটা প্রাইভেসি দেওয়া আছে যাতে ছোটো বাচ্চা থাকে ওর জন্য এখানে করা আছে। খুব সুন্দর করেছেন। এই যে কাজ হয়েছে আমাদের এসএসসি থেকে হয়েছে, এটা আমার কত 7 লাখ প্লাস 2 লাখ 9 লাখের মধ্যে এই কাজ হয়েছে। খুবই সুন্দর ও খুবই কস্ট এফেক্টিভ কাজ হয়েছে। এই প্রথম এই উদ্যোগ এটা প্রথম জেলায়? হ্যাঁ, জেলায়। আগামীতে আর কি চিন্তা ভাবনা আছে অন্যান্য ব্লকে বা? এটা আমি বিধায়ককে বললাম কি এটা আপনি রেপ্লিকেট করুন, যতগুলো আমাদের নতুন আইসিডিএস সেন্টার হচ্ছে ওখানে যেটা রেপ্লিকেট করে খুব ভালো। মানে পড়াশোনারও কিছু এখানে শিখতে পারবে বাচ্চারা? পড়াশোনা নিয়ে এখন নেই, পরে নেক্সট ফেজ আমরা করতে পারি। খেলাধুলা করতে পারে, ভিতরে সব খেলাধুলা ব্যবস্থা করতে পারে। এটা এখন ক্রেশ হিসাবে আছে, নটা আইসিডিএস সেন্টার। ক্রেশের মধ্যে তো এটা হয় না, আপনারা কিন্তু নেক্সট আমরা ভাবতে পারি। বামনপাড়া পূর্বাচল ক্লাবের আজ খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর আয়োজনের সূচনা হলো। এবারে তাদের থিম দেবীর অকাল বোধন। এবার তাদের পুজোর 47তম বর্ষ। মূলত এই পুজোয় কোনো বাজেট থাকে না। ক্লাব সদস্য এলাকার কাউন্সিলরের যৌথ উদ্যোগেই এই পুজো সম্পন্ন হয়। আজ অর্থাৎ সোমবার সপ্তাহের শুরুতে খুঁটি পুজোর মাধ্যমে পূর্বাচল ক্লাবের দুর্গা পুজোর সূচনা সম্পন্ন হলো। উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর শুভ্রা দেব। বিশেষ থিম অকাল বোধন, যা মূলত নিজেরাই করে থাকেন, এবারও তাই করবেন। সূচনা হলো। এবার আমাদের পুজোর থিম হচ্ছে অকাল বোধন, আর প্যান্ডেল হবে হচ্ছে গুজরাটের নবীন সংকিলা যে গ্রাম, সেখানে যে ভগবানজি যে পাখিদের থাকার জন্য পক্ষী বার্ড প্যালেস করেছে আর কি, সেটার অনুকরণেই আমাদের এখানে এটা তৈরি করা। এই থিম কেন, এই থিমটাই বা কেন বেছে নিয়েছেন? অ্যাকচুয়ালি আমরা তো যে মহিষাসুর মর্দিনী দুর্গার পূজা হয় আর কি, হ্যাঁ, সেটা আসল পূজাটা হয় বাসন্তীকালে বাসন্তী পূজা হিসাবে আর কি। তো আমরা যে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, সেটা আসলে অকাল বোধন। মানুষ আস্তে আস্তে সেটা ভুলতে চলেছে, হ্যাঁ, যেটা হচ্ছে মা সীতাকে রাবণের বন্ধন থেকে মুক্ত করবার জন্য, রাবণের মৃত্যুকে নিশ্চিত করতে মা চণ্ডীর পুজো যে যুদ্ধক্ষেত্রে সমুদ্রের তীরে পুরুষোত্তম রাম করেছিলেন, এবং যার পৌরোহিত্য স্বয়ং দশরথী রাবণী করেছিল, সেটাই বোঝানোর জন্য আমাদের। তো কী ভাবছেন, গতবার যতটা সাড়া পেয়েছেন, এটা নতুন অভিনব উদ্যোগ নিয়েছিলেন, এবার? হ্যাঁ, আশা করছি গতবার এক টুকরো সবুজ করে যে ধরনের সাড়া পেয়েছিলাম গোটা সাধারণ মানুষের, আপনাদের সকলের, এবং এবার একটু নতুনভাবে চিন্তাভাবনা করেছি সমাজকে নতুন একটা মেসেজ দেওয়ার জন্য। আশা করছি মানুষের সাড়া পাবো। কততম বর্ষ এবার? 47। ফের বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি ব্লকের আপানচাঁদ জঙ্গল যাওয়ার পথে ওদলাবাড়ির রাস্তায়। মৃতের নাম তপন রায়, বাড়ি চ্যাংমারি গেট এলাকায়। সোমবার 7 সকালে মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, প্রতিদিনের মতো বাইক নিয়ে রাজমিস্ত্রির কাজের জন্য ওদলাবাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎই একটি পিকআপ ভ্যান এসে পেছনে ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পৌঁছয় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ ওদলাবাড়ি হাসপাতালে পাঠানো হয়। 7 সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। আমার ভাইস্তা হয়, কাজে যাওয়ার সময় বাইক নিয়ে আসে, এখানে দাঁড়ায় বিড়ি খাচ্ছিল, পিছন দিকে আসে একটা পিকআপ মেরে দেয় ওকে। বাড়ির থেকে খবর পাই, এই তো আসলাম, আসে দেখি ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। রাজমিস্ত্রি কাজ করে। কাজে যাচ্ছিল ওদলাবাড়ির দিকে। কোথায় বাড়ি আপনাদের? চ্যাংমারি গেটে। কত বয়স? 35। আপনার নাম? বিপুল রায়।
একদিকে শহরে তো অন্যদিকে তিস্তা নদীর পারে ঘুরল উল্টো রথের চাকা, রশি টানলো অজস্র ভক্তবৃন্দ। তিস্তা চরের মানুষদের একটু আনন্দ উপভোগ করতে 2018 সাল থেকে অল ইন্ডিয়া মতুয়া সংঘের উদ্যোগে রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে। এবারও তারা সেই উদ্যোগ নিয়েছে। আজ উল্টো রথ, তাই তিস্তা পাড়ের ছোট থেকে বড় সকলকে রথের আনন্দ দিতে রথযাত্রার আয়োজন করা হয়েছিল। আজকে উল্টো রথের দিনে রথ টেনে সারদাপল্লী তিস্তা পাড়ের মানুষদের কাছে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করেন তারা। প্রভু জগন্নাথকে বরণ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে শ্রী শ্রী গৌরীয় মঠের রথ মাসির বাড়ি অর্থাৎ যোগমায়া কালীবাড়ি থেকেও রওনা দেয়। মাসির বাড়ি থেকে রওনা দিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে গৌরীয় মঠের রথটি রাখা হয়। আগামী 1 বছর ওখানেই রথটি অবস্থান করবে। আজকে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে সারদাপল্লীতে আমরা যে রথযাত্রা উৎসব করতেছি, তার আজকে হচ্ছে উল্টো রথ। প্রথম রথ হয়ে গেছে 7 তারিখে, আজকে হচ্ছে উল্টো রথ। কি হচ্ছে আজকে আমাদের এইখান থেকে আমরা আমাদের প্রভুকে এখান থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে যাব। ওইখান থেকে যেখানে থাকে সবসময় সেখানে যাবে। মেলা হবে 3 নম্বর স্পার। তিস্তা পাড়ের মানুষেরা আশা করি খুবই উপকৃত হচ্ছে, কারণ আমি মোটামুটি 10 বছর আগে দেখছিলাম যে এইখান থেকে কিছু বাচ্চা ওই আমাদের যোগমায়া কালীবাড়িতে যে রথ মেলা হয় সেইখানে গিয়ে অনেক কষ্ট ভোগ করছিল। কেউ হারায় গেছিল, কেউ মানে অত অল্প জায়গা। সে তখন থেকে আমরা একটা মনে মনে সিদ্ধান্ত করছিলাম যে আমরা সারদাপল্লী আমাদের এই 200-250 উপরে হচ্ছে আমরা নমশূদ্র লোক, এখানে তিস্তার চরে ভেঙে আমরা এইখানটায় বসবাস করি। তো আমরা এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা এই রথযাত্রা উৎসব পালন করি 2018 পরের থেকে। আপনার নাম? আমার নাম গোপাল সরকার। বকেয়ার দাবিতে জলপাইগুড়ি জেলার MGNREGA এর ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিন শনি মন্দির এলাকার মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে জেলার 9টি ব্লকের সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। সংগঠনের সদর ব্লকের সভাপতি সুদীপ কুমার সিংহ রায় বলেন, বিগত 20-21, 21-22 ও 22-23 অর্থবর্ষের MGNREGA প্রকল্পের 40% মেটেরিয়াল সরবরাহ করা হলেও তার বকেয়া এখনো সরকার দেয়নি। অথচ এই সব সামগ্রী দিয়ে সরকার গোটা জেলায় বিভিন্ন রাস্তাঘাট, বিল্ডিং, নিকাশি ব্যবস্থা প্রভৃতি তৈরি করলেও আমাদের পাওনা থেকে এখনো আমরা বঞ্চিত হয়ে গিয়েছি। আমরা টেন্ডারে অংশগ্রহণ করে বিভিন্ন কাজ নিয়েছি। অনেকেই ব্যাংক সহ বিভিন্নভাবে লোন নিয়ে এই কাজে নিযুক্ত হয়েছেন। ইতিমধ্যে দেনার দায়ে 3 জন ভেন্ডার আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আবার অনেকেই ভিন রাজ্যে কাজের খোঁজেও গিয়েছেন। সকলেই চরম আর্থিক দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আগামী দিনে জেলা প্রশাসনের কাছেও আমাদের দাবি তুলে ধরা হবে। দাবি না মানা হলে রাজ্য জুড়ে যেমন আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে, তেমনি বকেয়ার দাবিতে দিল্লিতেও পৌঁছবেন তারা বলে জানান তিনি। আমার নাম সুদীপ কুমার সিংহ রায়, আমি সদর ব্লক MGNREGA ভেন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি। আজকে আমরা বিগত 20-21, 21-22, 22-23 অর্থবর্ষে MGNREGA প্রকল্পের যে 40% মেটেরিয়াল সাপ্লাই করেছি, যেটা 40-60 হিসেবে ভাগ করা থাকে। লেবার পোর্শন থাকে 60%, মেটেরিয়ালস থাকে 40%। এই মেটেরিয়ালস দিয়ে আমাদের গোটা জেলার বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন বিল্ডিং, ড্রেন, নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ করেছে গভর্নমেন্ট। অথচ হতাশার বিষয় যে দীর্ঘ 3 বছর ধরে আমাদের তাল বাহানা করে আমাদের কোনো পয়সা দেওয়া হচ্ছে না, 1টি পয়সা গভর্নমেন্ট দিচ্ছে না। অথচ আমরা টেন্ডারে পার্টিসিপেট করে বিভিন্ন কাজ নিয়েছি এবং বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের জন্য আমরা আর্থিকভাবে ব্যাংক থেকে লোন নিয়েছি, কেউ বা অন্য কারো থেকে মহাজনীর থেকে লোন নিয়ে বা কোনো সাপ্লায়ার থেকে বাকি নিয়ে কাজ করেছে। এমত অবস্থায় গোটা জেলায় আমাদের 3 জন ভেন্ডার, আমরা কিন্তু রেজিস্টার্ড MGNREGA রেজিস্টার্ড ভেন্ডার, পোর্টালে আমাদের রেজিস্ট্রেশন আছে। 3 জন ভেন্ডার অলরেডি সুসাইড করে মারা গেছেন এই দেনার দায়ে। অথচ গভর্নমেন্টের এই পর্যন্ত 3 বছর হলো কোনো হোল্ড নেই, আমাদের টাকা দেওয়ার মতো কোনো চিন্তা ভাবনা গভর্নমেন্টের নেই। তাই আমরা গোটা জেলায়, আমাদের জলপাইগুড়ি জেলায় 9টি ব্লক, আমরা ব্লকের বিভিন্ন সম্মেলন করে আজকে জেলাগতভাবে আমরা এই বকেয়া আদায়ের দাবিতে সমাবেশে অংশগ্রহণ করেছি। আমাদের আগামী দিনের প্রস্তুতি হচ্ছে, আমরা আগামী দিনে জেলা শাসক এবং
9টা ব্লকের বিডিওকেও আমাদের হতাশা, দুঃখ, দুর্দশার কথা এবং বিল না অনাদায়ী অর্থ আদায়ের জন্য আমরা ওনাদের দ্বারস্থ হয়েছি এবং গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কাছে খবর আছে আমাদের এই ভেন্ডারদের মধ্যে বেশ কয়েকজন এই ঋণের দায়ে জর্জরিত হয়ে বাড়িঘর ছেড়ে ভিন্ন রাজ্যে কাজের খোঁজে গেছে এবং বিভিন্ন আরও কিছু লোক আছে যাদের সংসারে এত অভাব, যা পুঁজি ছিল তা পুরোটাই এখানে ব্যয় করেছে, বিলের কোনো নাম নেই। চরম হতাশা এবং দুর্দশার মধ্যে আছে এবং চরম অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সংসার প্রতিপালন করতে, বাচ্চাদের লেখাপড়া শেখাতে তাদের খুব অসুবিধা হচ্ছে। আগামীতে এটা যে শুরু নয়, আমরা আরো গোটা রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে দেবো। প্রয়োজনে আমরা দিল্লিতেও যাবো এই টাকা বকেয়া আদায়ের দাবিতে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। মেটেলি ব্লকের নেওড়া নদীর ধারে মাল ব্লকের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে জট কাটাতে এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হলো। রবিবার মেটেলির বিডিওর কার্যালয়ে বৈঠকটি হলো। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন মহলকে নিয়ে টানা বৈঠক হয়। বৈঠকের পর মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ বলেন, ইতিবাচক বৈঠক হয়েছে। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরেছি। এই প্রকল্প নিয়ে ভ্রান্ত ধারণা দূর করা হয়েছে। প্রকল্প লাগোয়া এলাকায় পুরসভা কাজের আশ্বাস দিয়েছে। প্রকল্প নিয়ে তবু কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। অভিনন্দন বাবু বলেন, নতুন করে অশান্তি করা যাবে না। স্থানীয় সোনগাছি চা বাগানের বাসিন্দা অবিনাশ এক্কা বলেন, আলোচনার মাধ্যমে সমস্ত বিষয় আমাদের জানানো হয়েছে। উল্লেখ্য, মেটেলি ব্লকের নেওড়া নদীর ধারে মাল পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল। শুক্র ও শনিবার প্রকল্পের অদূরে বাসিন্দাদের পরপর দুবার বিক্ষোভ দেখিয়েছেন। শনিবার বিকেলে পরিস্থিতি উত্তাল হয়েছিল। বিক্ষোভকারী জনতা প্রকল্পের সীমানার ঘেরা বাঁশ এবং টিনের চাল টেনে ফেলে দিয়েছিল। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারপরও রবিবার সারা দিনভর ওই এলাকায় নজর ছিল সমস্ত মহলেরই। দফায় দফায় বৈঠকও হয়। এদিকে শুক্র এবং শনিবারের উত্তাল পরিস্থিতি এবং ভাঙচুর নিয়ে পরিস্থিতিতে মেটেলি থানায় 3টি মামলা রুজু হয় বলে পুলিশ সূত্রে খবর। রবিবার মেটেলি ব্লক প্রশাসনের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া। তবে মাঝপথেই রাজেশবাবু বৈঠক ছেড়ে বেরিয়ে যান। রাজেশবাবু বলেন, আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে কোনো আপত্তি নেই, তবে আমার মনে হয় প্রকল্পের স্থানের পরিবর্তন প্রয়োজন। এদিকে রবিবারের বৈঠকে মেটেলি পঞ্চায়েত সমিতির সভাপতি হুসেন হাবিবুর হাসান, জেলা পরিষদ সদস্য স্নমিতা কালিন্দি, রেজাউল বাকি, বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম, মাল পুরসভা নির্বাহী আধিকারিক চন্দ্রশেখর দাস, মাল ও মেটেলি থানার আইসি প্রমুখ উপস্থিত ছিলেন। जो भी बात हुआ डिक्लेयर हो गया है। अभी कल से कोई आफत नहीं पड़ेगा और कल का से काम शुरू होगा। तो क्या बात बोला प्रशासन, क्या बोला बिना से का प्रशासन, क्या बोला, क्या आश्वासन दिया आपको? बोला कि हम लोग जब दुख तकलीफ नहीं करेगा तो वो लोग प्रशासन भी नहीं नामेगा ना,
नहीं उतरेगा। हम लोग कुछ गलती नहीं करेगा तो प्रशासन कहाँ उतरेगा। तो आपका इलाका में कुछ काम करेगा डेवलपमेंट का, ऐसा तो आप डिमांड। डेवलपमेंट हो अच्छा तरीके से हो, मेरा गांव का 2-3 जन का रोजी रोटी हो, बस इतना ही चाहता हूँ सरकार से। क्या नाम है आपका? अविनाश एक्का। कहाँ पर घर है आपका? बाटागोल सोनगाछी টিকাটা অনলাইন বাটাগোল লাগে। এখন দেখুন আমরা এই মিটিংয়ে এখন থাকছি না, কেন আমার মেয়ের একটা শরীর অসুস্থ হয়ে গেছে, মেসেজ আসছে মোবাইলে, তাই আমি এখন মিটিং থেকে বেরিয়ে আসলাম। কেন মিটিং 4টা থেকে হওয়ার কথা, সেই মিটিংটা এখন 5:30 নাগাদ স্টার্ট হয়েছে। যেখানে মিটিং যে হবে সেটা হোক, দেখি কি ওখান থেকে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটাকে নিয়ে কি বলবেন? প্রকল্প নিয়ে আমাদের কোনো মতবিরোধ নাই, জায়গা নিয়ে আছে। সেই জায়গাটা সঠিক গভর্নমেন্ট নিশ্চিত করুক, যেখানে জনবসতি নাই সেইখানে প্রকল্পটা করা হবে। আপনার নেক্সট স্টেপ কি থাকবে? আমরা সেটা পরবর্তী মিটিং হবে আমাদের, সেই মিটিং এমনি কোর্টে যাওয়ার কথা বলছেন আপনি, এটা কি স্থির আছে? হ্যাঁ, মানে আপনি কোর্টে যাওয়ার ব্যাপারে একটা কথা যাবেই কেন? প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 বলে আদিবাসী এলাকা যেখানে আছে সেইখানে কোনো রকম আপনি SWM প্রজেক্ট করতে পারবেন না। আপনি কি কোনো কথা রাখলেন? ওরা বলছে সরকার নিজে চিহ্নিত করেছে জমিটা। নাই বিমিয়ার, তাই আমি একটু চলে যাচ্ছি। বা বক্তব্য রাখার জন্য অন্য জায়গা আছে, SDPO সাহেব আছে, DM আছে, CM কে আমরা চিঠি করব, আমাদের বক্তব্য আমরা রাখতে পারবো। ওরা বলছে সরকার নিজে চিহ্নিত করেছে জায়গা। হয়তো সরকারকে ভুল মানে লোকেশন দিয়ে থাকতে পারে। আজকের বৈঠক কি ফলপ্রসূ হলো তাহলে কি বলবেন? সেটা এখনো মিটিং চলছে, মিটিং থেকে আপনারা জানতে পারবেন, কিন্তু আমাদের মতামতটা হচ্ছে সঠিক জায়গার মধ্যে SWM করা হোক। এই জায়গায় আপনারা রাজি নেই? এই জায়গা মানে বলতে গিয়ে এটা বসত এলাকা, তা মানুষ বসত এলাকা, জনবহুল এলাকা। মানে এই জায়গাটা বানাইলে আপনি বিরোধ করবেন, তাই তো? বিরোধ মানে কি? আমাদের নৈতিক কর্তব্য। বিরোধ মানে কি? আমরা SWM এর বিরোধ করছি না, প্লেস জায়গাটা সঠিক জায়গাটার মধ্যে করা হোক। আমাদের যেখানে মাল মিউনিসিপ্যালিটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট হচ্ছে, সেখানে আমাদের যারা ওখানে স্টেক হোল্ডার আছে, আমাদের ওখানকার টি গার্ডেনের যারা লোকজন রয়েছেন তাদেরকে ডাকা হয়েছিল, প্লাস আরও যারা ওখানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ রয়েছেন সবাইকে ডাকা হয়েছিল। আমাদের মাল এবং মেটলি থানার 2 থানার IC সাহেবরাও ছিলেন, আমাদের সভাপতি মাল মিউনিসিপ্যালিটির যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তারাও ছিলেন, আমাদের জেলা পরিষদ মেম্বার, ট্রেড ইউনিয়নের যারা লিডারশিপ পজিশনে আছেন তারাও ছিলেন, এবং সবার সাথে আজকে একটা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এবং অনেকেই মানে আলোচনাটা করার পরে একটা সদর্থক একটা তারা রেসপন্স অনেক দিয়েছে। অনেকে হয়তো প্রথম দিকে অনেকেই মিসগাইডেড হয়েছিলেন যে এটা হবে সেটা হবে, সেটা আজকে অনেকটাই দূর করা গেছে বলে আমাদের ধারণা। এবং অনেকেই বলেছেন যে তারা প্রথমে যেটা ভাবছিলেন যে একটা ডাম্পিং গ্রাউন্ড হবে এবং তাতে রোগ বিরোগের ছড়ানোর সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু ওনারা অনেকেই মিটিংয়ের সময় পরে বলেছেন যে না, আমাদের এখন ভয়টা দূর হয়ে যায়, আমরা এখন বুঝতে পেরেছি যে এটা এখন ওরকম কিছু হচ্ছে না, এটা একটা ম্যানেজমেন্ট প্রজেক্ট হচ্ছে। ওনাদের এটা মানে এই প্রজেক্ট আমাদের এর আগে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যেখানে রান করছে সেই ভিডিও দেখানো হয়েছে। ফর এক্সাম্পল বৈদ্যবাটি পৌরসভা, একটি পৌরসভা, সেখানে এই প্রজেক্ট অলরেডি রান করছে। তো তার আমরা স্যাম্পল ভিডিও তাদেরকে দেখিয়েছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে কাজটা হবে, এটাকে ডাম্পিং গ্রাউন্ড হবে না। তো অনেকেই সেটা বুঝতে পেরেছেন। তো আমরা আশাবাদী আমরা আগামীকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজ শুরু করতে পারবো, আর কোনো সমস্যার আমাদের সম্মুখীন হতে হবে না। তাও তাদেরকে অনুরোধ করা হয়েছে, তাও যদি কারো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, যে কোনো থাকতেই পারে, তার জন্য তারা মানে অফিসে এসে তারা জানাতে রিকোয়েস্ট করা হয়েছে। ওখানে কোনো রকম অশান্তিমূলক কাজকর্ম করতে অনুরোধ করা হয়েছে। যদি কোনো সমস্যা থাকে, যদি কারো কোনো অভিযোগ থাকে, প্রতিবাদ থাকে, যা কিছু থাকে, তার জন্য আমরা সেটা শোনার জন্য আমরা এখানে সবসময় আমরা মানে রেডি থাকবো এবং সেটার মানে খুব তাড়াতাড়ি সলিউশন নেওয়া হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের মাল মিউনিসিপ্যালিটি যারা রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন তারা একটা কমিট করেছেন যে আমাদের বিধাননগরের যে সোনগাছি টি গার্ডেনের বিভিন্ন লাইনে যে রাস্তা এবং পানীয় জলের সমস্যা আছে, ওনারা সেটাকে টেক আপ করবেন। ওনাদের এন্ড থেকে আগামীকালই ওনাদের বিভিন্ন লোকজন যাচ্ছেন সার্ভে করার জন্য এবং সেই রাস্তা এবং পানীয় জলের কাজ ওনারা দেখবেন এবং অবিলম্বে সেই স্কিম নিয়ে ওনাদের তরফ থেকে, মাল মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেই সমস্ত জায়গায় রাস্তা এবং পানীয় জলের বন্দোবস্ত করা হবে। কালকে থেকে কি কাজ শুরু হবে? আমরা কালকে থেকে কিছু প্রিলিমিনারি কাজ শুরু করব। এখনও ওনারা বলেছেন মাল মিউনিসিপ্যালিটি শুরু করবে আর কি। সেখানে ওই যেহেতু সামনের অ্যাপ্রোচ রোডটা খারাপ হয়ে আছে, ওনারা সেটা সারাই করার চেষ্টা করবেন। খুবই মানে প্রিলিমিনারি কাজ কালকে থেকে শুরু হবে। স্যার, এরপরেও যদি কেউ ওখানে বাইরে যায়, গতকাল কয়েকজনকে অ্যারেস্ট হয়েছে, সেক্ষেত্রে মানে কী ব্যবস্থা? আমরা আজকে এটা অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি এবং সবাইকে আমরা অনুরোধও করেছি, যার যদি কখনো কোনো অভিযোগ থাকে, কোনো সমস্যা থাকে, প্রতিবাদ থাকে, সেটা আমাদেরকে অবশ্যই জানাতে। প্রত্যেকের প্রতিবাদ, প্রত্যেকের সমস্যা শোনার জন্য আমরা এখানে রেডি আছি। কিন্তু তারপরেও যদি কেউ মানে
সরকারি প্রপার্টি বা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেন বা আইন নিজের হাতে তুলে নেন, তখন আমাদের প্রশাসন যেরকম ব্যবস্থা নেয় সেরকমই নেয়। শিলিগুড়ির ফুলেশ্বরী এলাকায় দিন দিন বসছে মদ ও নেশার আসর বলে অভিযোগ। এই অসামাজিক কাজকর্মকে রুখতে অভিযানে নামল শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন শিলিগুড়ি পুর নিগমের 24 নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী লাগোয়া রেল লাইন এলাকায় ওয়ার্ড কাউন্সিলর প্রতুল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে অভিযানে নামে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এলাকায় দিন দিন গজিয়ে ওঠা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তারা। এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর প্রতুল চক্রবর্তী জানান, ফুলেশ্বরী রেল লাইন সংলগ্ন এলাকায় দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। এর আগেও বহুবার রেল কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে, জেলা প্রশাসনকেও জানানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষ নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আমাদের 24 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই 24 নম্বর ওয়ার্ডে এই বিস্তীর্ণ এলাকায় রেল লাইনকে কেন্দ্র করে রেল লাইনের দুপাশে যেভাবে মদে আসক্তদের যেভাবে দাপাদাপি শুরু হয়েছে তার বিরুদ্ধে লড়াই করবার জন্য, প্রতিবাদ জানানোর জন্য আজ থেকে যুব তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামলো। এখানে আমাদের পরিষ্কার বক্তব্য, এই জায়গাটা হচ্ছে দুটো শাসন। একটা হচ্ছে রেল লাইন কেন্দ্র করে হচ্ছে রেল ডিপার্টমেন্ট দেখে, আরপিএফ বা জিআরপি যেটাই হোক, আর একটা হচ্ছে রাজ্য সরকারের প্রশাসন। রাজ্য সরকারের সাথে আমরা যোগাযোগ করেছি, রাজ্য সরকার কিন্তু এর মধ্যে পদক্ষেপ নিয়েছে, কয়েকজনকে গ্রেফতারও করেছে, কিন্তু রেল পুলিশের তরফ থেকে কিন্তু কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেসব ব্যাপারে রেলের কাছে যাই, কোনো উদ্যোগ নেই, তাদের কোনো এইসব ব্যাপার নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। বিশেষ করে লেভেল ক্রসিং, সেখানে যে অবস্থাটা, দৈনিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, পড়ে যাচ্ছে লোকে, যে কোনো সময় যে কোনো লোকের প্রাণহানি ঘটতে পারে, রেলকে বলা সত্ত্বেও কিন্তু ওরা কিছু করছে না। সিমিলারলি এই যে রেল লাইনকে কেন্দ্র করে যে মদাসক্তরা যারা এখানে থাকেন, যারা এখানে বসেন, যারা এই এলাকাকে দুর্বিষহ করে তুলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু রেলের কোনো ব্যবস্থা নাই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা জানাচ্ছি রেলকে, আবার বলছি যে আপনারা সঠিক সময়ে সঠিক ব্যবস্থাটা গ্রহণ করুন, নাহলে কিন্তু এই এলাকায় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমাদের তৃণমূল যুব কংগ্রেস এই আন্দোলনে সামিল হয়েছে। আপনার বাচ্চা কি মোবাইলে আসক্ত? পড়াশোনায় মন বসছে না? কি করবেন বুঝতে পারছেন না? তাহলে সকালে ঘুম থেকে ওঠার পরই করান এই আসনগুলো। তাহলেই দেখবেন মন ও মাথা দুটোই থাকবে তরতাজা, পড়াশোনায় বসবে মন। এমনটাই আমাদের জানালেন জলপাইগুড়ি শহরের স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষ। বর্তমানে বাচ্চাদের মধ্যে মনোযোগের অভাব একটা সাধারণ সমস্যা। রোজকার ব্যস্ত জীবনের সঙ্গে পা মেলাতে গিয়ে, তাল কেটে গিয়ে কোনো কাজে মন দিয়ে করার অভ্যেস যেন ক্রমেই চলে যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে। কিন্তু মনোনিবেশ করতে না পারলে পড়াশোনা থেকে খেলাধুলা কোনোটাই ভালোভাবে করা যাবে না। উপরন্তু মোবাইল আসক্তি বাড়লে সকাল থেকেই বাচ্চাদের ঘিরে ধরে একরাশ ক্লান্তি, বাড়তি মানসিক চাপ আর মিশতে না পারার মনোভাব। তবে নিয়মিত যোগাসন করলে অবশ্য এইসব সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব। জলপাইগুড়ির বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষের কথায়, রোজ মেডিটেশন থেকে শুরু করে পবন মুক্তাসন, ভুজঙ্গাসন, ধনুরাসন এই ধরনের আসন করলে বাচ্চাদের শরীর মন থাকবে ফুরফুরে। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটাহাঁটি করলেও বাচ্চাদের সকলের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা তৈরি হবে। এছাড়াও শারীরিক বহু সমস্যার সমাধান হয় নিয়মিত এই যোগব্যায়াম করলে। বাচ্চাদের উচ্চতা সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকরী হলাসন সহ নানা স্ট্রেচিং। ওজন কমানোর জন্য ভুজঙ্গাসন, পদ্মাসন উপযোগী। তাই রোজ একটু সময় বাচ্চাদের যোগাসনে আগ্রহী করালে যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই। বর্তমানে বাচ্চাদের যে মোবাইলের উপর আসক্তি বেড়েছে, সে তার পূর্ণাসন করলে এই আসক্তি থেকে দূরে থাকা যাবে। মেডিটেশন করা উচিত সবাইকে, অন্তত দিনে একবার করে মেডিটেশন, চোখ বন্ধ করে পদ্মাসন করে ধ্যান করা দরকার। তাতে কিছুটা হয়তো শান্ত মনোযোগ আসবে, বা আস্তে আস্তে একবারে তো হয়তো আসবে না, কিন্তু আস্তে 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 রিকভার হবে সেই জিনিসটা। শরীরকে সুস্থ রাখতে কী আসন করা উচিত? প্রতিদিন যেমন কিছু কমন আসন আছে, সেতুবন্ধ আসন কোমরে ব্যথার জন্য, গ্যাসের জন্য, যাদের গ্যাসে অ্যাসিডিটি প্রবলেম তাদের জন্য পবন মুক্ত আসন, যাদের হাইট বাচ্চাদের হাইট বাড়ছে না তাদের জন্য হলা আসন, পশ্চিমোত্তাসন,
তারপর স্ট্রেচিংয়ে যে বিভিন্ন যেরকম আসন এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে হবে রোজ, তারা আসন, এসব হাইট গ্রোথের জন্য আসন, বা ওয়েট লসের জন্য যারা যদি বলে ভুজঙ্গা আসন, ধনুরা আসন, এইসব আসন করতে হবে। ঘুম থেকে ওঠার পরে একটা ক্লান্তি বোধ হয়। হ্যাঁ, সেই সময়টা প্রাণায়াম করতে হবে, আমাদের অনুলোম বিলোম হোক বা কপালভাতি হোক, এইসব ভামরি প্রাণায়াম এসব করতে হবে। বর্ষা এলেই তিস্তায় উঠে আসে সুস্বাদু বরলি মাছ। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় এই মাছ, যার নাম বরলি। মূলত 3 থেকে 4 মাস এই মাছের পরিমাণ বেশি থাকে তিস্তায়। তবে বর্ষা এলেই বেড়ে যায় বরলি মাছের আগমন। উত্তরবঙ্গবাসী তো বটেই, পাশাপাশি এখানে ঘুরতে আসা পর্যটকেরাও এই মাছের স্বাদে মুক্ত। এই ভরা বর্ষায় এখানে ঘুরতে এলেই বরলি মাছ চেখে দেখেন না এমন কেউ নেই। এ কারণে প্রত্যেক বছর তিস্তার বরলি মাছের চাহিদা থাকে তুঙ্গে। এবছর জুন থেকে বর্ষার প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তবে নাগারে বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে নেমে আসা জলরাশির কারণে তিস্তার জল ঘোলা, কমেছে বরলির সংখ্যা। মাছের সংখ্যা কমলেও চাহিদা তুঙ্গে। স্বভাবতই আকাশ ছোঁয়া বরলি মাছের দাম। পেটের মধ্যে হলুদ আছে, হ্যাঁ, এই হলুদ পেটের মধ্যে থাকলে এটা বরলি বলবে। এখন কি কোন সময় পাওয়া যায় এই মাছ? এটা ভাদ্র আশ্বিন থেকে বেশি পাওয়া যায়। পাওয়া যাচ্ছে এখন তিস্তায়? এখন অল্প পাওয়া যাচ্ছে। কত করে কেজি বিক্রি করছেন? 1000 টাকা কেজি। সঙ্গে আরো কি কি ধরনের মাছ পাওয়া যায়? আরও ওই যে ছোট ছোট অন্য মাছ পাওয়া যায়। কি ধরনের? ওই বরলির গাটকা বলে, এটা গাক্সি বলে। চাহিদা কেমন বরলি? বরলির চাহিদা আছে। বরলির চাহিদা আছে, হ্যাঁ। বরলি বলে আরেকটা মাছ বিক্রি হয়, সেটা কি মাছ? সেটা পিয়ালি বলে। ওটা কি ধরনের? ওইটা এইরকমই লাগবে দেখতে, কিন্তু সেম পিয়ালি বরলির মতো লাগবে এটাও। হ্যাঁ, ওইটা বরলি না কিন্তু, না। বরলি মাছ কেমন লাগবে? এই যে হলুদ পেটের দিকে, পেটের দিকে হলুদ। পাওয়া যাচ্ছে খুব কম। আগে মাছ পাওয়া গেছিল প্রচুর। কেন কম পাওয়া যাচ্ছে কেন? ওই যে বন্যা হওয়ার পর থেকে মাছ সব মারা গেল। আপনি কি রোজ দিন যান? রোজ দিনে যাই আমি মাছের ব্যবসা করি। মানে কোন বন্যা? ওই যে বন্যাটা হয়ে গেল, সিকিমের বন্যাটা হয়ে গেল না, তারপরে কি মাছ কমে গেছে? আর তারপরে ওই যে বন্যাটার পরে একটা কাদা এসে গেছিল, জল তো নাই, মনে করছে কাদা, সব মাছ বগলের সাইডে সব মাছ মারা গেছে। মানে বরলি তেমন ভাবে পাওয়া যাচ্ছে না? না, বরলি পাওয়া যাচ্ছে না, হঠাৎ 2-1টা পাওয়া যাচ্ছে। এখন জলটা একটু পরিষ্কার হচ্ছে তো, অল্প অল্প আসছে। কিভাবে চিনবো বরলি ওটা? ওই যে হলুদ, পেট হলুদ, ওইটা চিনবে। এখন পেট হলুদ, যখন মানে আশ্বিন কার্তিক ভাদ্র হবে তখন পেট হলুদ হবে না, তখন সাদা হবে, জল পরিষ্কার হবে, তখন পেটটা সাদা হবে। আর এখন কেন হলুদ কেন? এখন হলুদ হচ্ছে জল ঘোলা হলে পেট হলুদ। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতা। সোমবার সকালে বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা খাঁচাবন্দি হলো। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রিয়াবাড়ি চা বাগানে চিতার আতঙ্ক ছড়িয়েছিল। বাগানের তরফে বন দপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয়। কিছুদিন আগে রিয়াবাড়ি চা বাগানের 8 নম্বর সেকশনে খাঁচা পাতে বন দপ্তর। সোমবার সকালে সেই খাঁচাতেই বন্দী হয় চিতা। এদিন চিতার গর্জন শুনে শ্রমিকেরা এগিয়ে গিয়ে দেখেন ওই খাঁচায় বন্দী হয়েছে একটি চিতা। খবর পেয়ে ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর চিতাটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। छेकरी बहुत खेले रे दोस्त, वो छेकरी के मार के भी खाए बदला ले बात छेकरी भर्ती छेकरी बदला ले उठो मार। এবারে আবহাওয়ার খবর।
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.0 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শিশুদের মাতৃদুগ্ধ পান করানো ও তাদের মনোরঞ্জনের জন্য সুসজ্জিত খেলাঘরের উদ্বোধন হলো বিডিও অফিসে। উদ্বোধন করলেন জেলা শাসক শামা পারভিন। একদিকে শহরে তো অন্যদিকে তিস্তা পারে ঘুরলো উল্টো রথের চাকা, ভক্তরা টানলো রথের দড়ি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.